2001 সালের 11 সেপ্টেম্বর যখন আমেরিকার টুইন টাওয়ারে ভয়াবহ এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। পরিকল্পিত এই হামলার কারণে নিউ ইয়র্কের আকাশ ঢেকে গিয়েছিল কালো ধোঁয়ায়। কিন্তু এই দুর্ঘটনার প্রভাব শুধু আমেরিকার উপরই পড়েনি, এর ব্যাপক প্রভাব পড়েছিল হাজার মাইল দূরে থাকা পাকিস্তানের উপর, যার ফলে পাকিস্তানের সৃষ্টি হয় এক টালমাটাল পরিস্থিতি। ঘটনাটা আরও পরিষ্কার হয়েছিল তখন যখন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ তার আত্মজীবনী ইন দ্য লাইন অফ ফায়ারে বলেছিলেন, একটি ফোন কলের মাধ্যমে তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। We will bomb you back to the Stone Age. Yes. Unless you're with us. 9/11 হামলার পর আমেরিকান তৎকালীন সহকারী সেক্রেটারি অফ স্টেট রিচার্ড আর্মাটেজ ওয়াশিংটনে থাকা পাকিস্তানের আইএসআই এর তৎকালীন প্রধান মাহমুদ আহমেদকে বলেন, ইফ ইউ চোজ দ্য টেররিস্ট দেন বি প্রিপেয়ার্ড টু বি বম্ব ব্যাক টু দ্য স্টোন এজ। অর্থাৎ এর মাধ্যমে আমেরিকা বোঝাতে চেয়েছে, হয় আমাদের সাথে থাকুন, না হয় প্রস্তুত থাকুন, আপনাদের বোমা মেরে প্রাচীন যুগে ফিরিয়ে দেওয়া হবে। এরপর মাহমুদ আহমেদ এই বার্তাটা পারভেজ মোশাররফের কাছে পৌঁছে দেন, যা শুনে পারভেজ মোশাররফ বেশ চিন্তিত হয়ে পড়েন, কারণ তাদের একদিকে ছিল দীর্ঘদিনের সহযোগী তালেবান এবং অন্যদিকে এই আলটিমেটামটি ছিল মার্কিন সরকারের সর্বোচ্চ স্তর থেকে আসা একটি সম্মিলিত ও অপ্রতিরোধ্য কূটনৈতিক চাপ। প্রশ্ন ওঠে, এমন পরিস্থিতিতে পারভেজ মোশাররফ ঠিক কী করেছিলেন? তিনি কি আমেরিকার সঙ্গে হাত মিলিয়েছিলেন, নাকি দেশের স্বার্থের কথা বিবেচনা করে অন্য কোনো পরিকল্পনা সাজিয়েছিলেন? এবং সবচেয়ে বড় প্রশ্ন হলো, সেদিন তার নেওয়া সেই সিদ্ধান্ত পাকিস্তানে কেমন প্রভাব ফেলেছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চলেছেন জ্ঞানচিত্রের আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। 9/11 পর পাকিস্তানের কাছে দুটো অপশন ছিল, হয় তারা আমেরিকার পক্ষ নেবে, না হয় তারা কারো পক্ষ না নিয়ে বরং নিজেদের কৌশলগত নীতি ধরে রাখবে। কিন্তু আমেরিকার কাছ থেকে আসা এই আলটিমেটামের পর তৎকালীন পাকিস্তান সরকার আর তাদের কৌশলগত নীতি ধরে রাখতে পারল না। তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এখন থেকে তারা আমেরিকার পক্ষেই কাজ করবে। এরপর থেকেই পাকিস্তান হয়ে উঠল আমেরিকার ফ্রন্টলাইন স্টেট বা একেবারে সম্মুখ সারির সহযোগী। কিন্তু প্রশ্ন আসে, এই সহযোগিতার বিপরীতে পাকিস্তান আসলে কি পেল? কোটি কোটি ডলারের সামরিক সহায়তা, নাকি হাজার হাজার সাধারণ মানুষের জীবনের ঝুঁকিসহ অভ্যন্তরীণ সংঘাত ও ধর্মের নামে চরম বিভেদ? কারণ যে পাকিস্তানকে আমেরিকা তাদের প্রধান সহযোগী দেশ হিসেবে দেখেছিল, সেই পাকিস্তানে আমেরিকান সরকারের মোস্ট ওয়ান্টেড পারসন ওসামা বিন লাদেন বছরের পর বছর ধরে লুকিয়েছিলেন। 9/11 পর আমেরিকা ও পাকিস্তানের মধ্যে যে সামরিক চুক্তি হয়েছিল তা পাকিস্তানকে ভেঙে চুরমার করে দিয়েছে এবং আজও পাকিস্তান সেই ক্ষতটা সারিয়েই উঠতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের পক্ষ নিয়েও পাকিস্তান কিভাবে ক্ষতির সম্মুখীন হলো? The United States military has begun strikes against Al-Qaeda terrorist training camps and military installations of the Taliban regime in Afghanistan. 9/11 হামলার পর আমেরিকা যখন আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করল, তখন তালেবান এবং আল কায়দা নেতারা পাকিস্তানের দুর্গম সীমান্তের কাছাকাছি থাকা অঞ্চলগুলোতে আশ্রয় নিতে শুরু করে। পাহাড় পর্বত ও বন জঙ্গলে ঘেরা এই অঞ্চলগুলোতে পাকিস্তানের প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল খুবই দুর্বল। ঠিক এই সুযোগকে কাজে লাগিয়েছিল আল কায়দা এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলো। সীমান্ত রেখা ভেদ করে হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা এবং তাদের নেতারা এসে ঘাঁটি গাড়লেন। পাকিস্তানের এই ফেডারেল অ্যাডমিনিস্ট্রার্ড ট্রাইবাল এরিয়াস বা ফাতা হয়ে উঠল তাদের নতুন দুর্গ। এখান থেকেই তারা তাদের নেটওয়ার্ক পরিচালনা করতে শুরু করলো, যা পুরো পাকিস্তানকে এক অন্ধকার সুড়ঙ্গের দিকে ঠেলে দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং সেই সাথে বিপুল পরিমাণ সামরিক সহায়তার কারণে পাকিস্তান সরকার তালেবান ও আল কায়দা নেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাধ্য হলো। কিন্তু এর ফল হলো মারাত্মক। তালেবান, যারা এতদিন শুধু আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে জড়িত ছিল, তারা এখন পাকিস্তানের অভ্যন্তরেও হামলা চালানো শুরু করল, যার ফলে গোটা দেশ এক অনাকাঙ্ক্ষিত যুদ্ধের সাক্ষী হলো।
সীমান্তের ওপাশ থেকে আসা সমস্যাগুলো মোকাবিলা করার এমন অস্থিরতার মাঝে 2007 সালে পাকিস্তানে জন্ম নিল তাদেরই এক দেশীয় বিদ্রোহী গোষ্ঠী, যার নাম তেহরিকি তালেবান পাকিস্তান বা সংক্ষেপে টিটিপি। এই টিটিপির জন্ম ছিল পাকিস্তানের জন্য এক কৌশলগত ব্যর্থতা, কারণ তাদের সরকার যখন আফগানিস্তানের শত্রুদের দিকে নজর দিচ্ছিল, তখন তাদের নিজেদের মাটিতেই এই বিদ্রোহী শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠল। এদের এই উত্থান পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছিল 9/11-এর পর নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একটি দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। বাস্তবে সেটাই হলো। আমেরিকার পক্ষে কাজ করায় টিটিপি প্রকাশ্যে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল। অন্যদিকে তাদের আরেকটি লক্ষ্য ছিল পাকিস্তানে শরিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠা করা। টিটিপির প্রধান টার্গেট ছিল রাষ্ট্রীয় প্রতীক এবং সাধারণ নাগরিক। তারা কেবল সীমান্ত অঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি, বরং তাদের কার্যক্রম ছড়িয়ে পড়েছিল শহর থেকে গ্রাম পর্যন্ত। সামরিক ঘাঁটি, পুলিশ স্টেশন, সরকারি ভবন সবই তাদের আক্রমণের শিকার হতে শুরু করে। কিন্তু তাদের আক্রমণের সবচেয়ে মর্মান্তিক দিকটি ছিল যখন তারা স্কুল এবং সাধারণ মার্কেটের মতো বেসামরিক স্থানগুলোতে হামলা চালায়। এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে ভয় এবং আতঙ্ক এমনভাবে গেঁথে দেয় যা পাকিস্তানের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তাদের এমন ভয়াবহ কার্যকলাপের উদ্দেশ্য ছিল সাধারণ জনগণের সামনে পাকিস্তান সরকারকে ছোট করা। তারা জনগণকে বোঝাতে চেয়েছিল যে এই সরকারের হাতে সাধারণ মানুষ নিরাপদ নয়। তবে এমন ঘটনার পরপরই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় বিশাল এক পরিবর্তন আসে। দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিরাপত্তার আওতায় আনা হয়। সামরিক ও বেসামরিক সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। টিটিপিকে ধ্বংস করতে পাকিস্তান সরকারকে নিজেদের সীমানার ভেতরেই সামরিক অভিযান পরিচালনা করতে হয়, যার মধ্যে অন্যতম হল 2009 সালে শুরু হওয়া অপারেশন রাহ-এ-নজাত। এরপর 2014 সালে শুরু হয় আরও বিশাল এবং সুদূর প্রসারী অভিযান অপারেশন জারো-বি-আজব। ऑपरेशन राह-ए-नजात में अब तक 300 दहशतगर्द मारे गए हैं। অন্যদিকে আবার টিটিপিকে নির্মূল করতে পাকিস্তান সরকারের পাশাপাশি আমেরিকাও সেখানে ড্রোন হামলা শুরু করে। Drone strike hits a big target in Pakistan. পাকিস্তান সরকার প্রকাশ্যে এই হামলার প্রতিবাদ করলেও অনেকেই মনে করেন পর্দার আড়ালে তারা এর অনুমোদন দিয়ে রেখেছিল। আমেরিকার এই ড্রোনগুলো দূর থেকে আল কায়দা ও তালিবান নেতাদের টার্গেট করত। তবে ড্রোন হামলার সময় নির্ভুল তথ্যের অভাব বা ভুল লক্ষ্যের কারণে অনেক সময় নিরীহ সাধারণ মানুষ হতাহত হতেন, ইংরেজিতে যাকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ। আর এই ঘটনাগুলো স্থানীয় জনগণের মধ্যে আমেরিকার প্রতি চরম ঘৃণা এবং নিজ দেশের সরকারের প্রতি গভীর অবিশ্বাস সৃষ্টি করে। কারণ এই ধরনের কর্মকাণ্ডের কারণে সেই সময়ে প্রায় 80,000 মানুষ ও নিরাপত্তা কর্মী তাদের প্রাণ হারিয়েছিল। সবকিছু মিলিয়ে পাকিস্তানের রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হয়। একদিকে আমেরিকাকে খুশি রাখতে হচ্ছিল, অন্যদিকে আবার নিজ দেশের বিশৃঙ্খল পরিস্থিতি সহ্য করার মতো ছিল না। দুই দিকে এমন চাপ আর টানাপোড়েনের ফলে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ ক্ষমতা ছাড়তে বাধ্য হন। এরপর থেকে পাকিস্তানের রাজনীতিতে গণতন্ত্রের প্রত্যাবর্তন হলেও রাজনৈতিক অস্থিরতা ছিল নিত্যসঙ্গী। নির্বাচনী প্রক্রিয়া এবং ক্ষমতা হস্তান্তরের সময়ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর হুমকি ও হামলা পাকিস্তানকে বারবার অস্থির করে তুলেছিল। সেই সাথে সন্ত্রাসবাদের ঢেউ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। বিদেশ থেকে সামরিক সহায়তা এলেও অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং চরমপন্থী হামলার ভয়ে বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যায়। পর্যটন, যা পাকিস্তানের জন্য একটা বিশাল আয়ের উৎস হতে পারত, সেটাও সম্পূর্ণ ধসে পড়ে। কারণ কোনো আন্তর্জাতিক পর্যটকই এমন একটি দেশে যেতে চান না যেখানে প্রতিদিন বোমা হামলা আর অপহরণের আশঙ্কা থাকে। এর ফল হিসেবে দেশে বেকারত্ব বাড়তে থাকে আর মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। দর্শক, 9/11 ছিল একদিনের ঘটনা, কিন্তু এর প্রভাব পাকিস্তানের উপর পড়েছিল দশকের পর দশক ধরে। মাত্র একটি আলটিমেটাম এবং একটি ভুল সিদ্ধান্ত কিভাবে একটা দেশের নিরাপত্তা, অর্থনীতি আর সামাজিক কাঠামোকে চিরতরে বদলে দিতে পারে, পাকিস্তান তারই এক জীবন্ত উদাহরণ। 9/11-এর সবচেয়ে বড় এবং নীরব প্রভাব পড়েছে শিক্ষা ও সাধারণ জীবনের উপর। যেই প্রজন্ম এই সংঘাতের মধ্যে বড় হয়েছে, তাদের মননে ভয়, অবিশ্বাস এবং বিভেদ গেঁথে গেছে। দেশের অনেক অংশে স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং চরমপন্থার হুমকির কারণে স্বাভাবিক শিক্ষা ব্যাহত হয়েছে।
প্রযুক্তির ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। নিরাপত্তা ঝুঁকির কারণে বিদেশি প্রযুক্তি বা বিনিয়োগকারীরা সহজে পাকিস্তানে প্রবেশ করতে সাহস পায়নি। ফলে অন্য দেশগুলো যখন প্রযুক্তির দৌড়ে এগিয়ে গিয়েছে, পাকিস্তান তখন অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সংগ্রাম করেছে। 9/11-এর ছায়ায় জন্ম হওয়া অভ্যন্তরীণ সংঘাত, অর্থনৈতিক স্থবিরতা এবং সামাজিক অবিশ্বাস, এই সবই পাকিস্তানের বর্তমান প্রজন্মের জন্য এক তিক্ত অভিজ্ঞতার পূর্বাভাস। এটি পাকিস্তানকে এমন এক পথে ঠেলে দিয়েছিল যেখানে নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল অর্থনীতি একে অপরের পরিপূরক হয়ে ওঠে। আসলে আঘাতটি মূলত আমেরিকাতে হলেও তার ইফেক্ট আজও পাকিস্তান বহন করে চলছে। আচ্ছা, আপনার কি মনে হয় সেদিন পারভেজ মোশাররফের সামনে যে আলটিমেটামটি এসেছিল তাতে তার কোন সিদ্ধান্তটি নেওয়া উচিত ছিল? ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনি কি রায় দেবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন। ধন্যবাদ।